শ্রীপাঠ বাঘনাপাড়া। পশ্চিম বাংলার বৈষ্ণব শ্রীপাঠগুলির মধ্যে বর্ধমান জেলার বাঘনাপাড়ার একটা বিশেষ গুরুত্ব আছে। কাটোয়া বা অম্বিকা কালনার তুলনায় বাঘনাপাড়ার গুরুত্ব কম নয়, যদিও গুরুত্বটা অন্য দিক দিয়ে বিচার্য। বাংলার বৈষ্ণব সংস্কৃতিতে বাঘনাপাড়ার গোস্বামীরা একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন, খড়দহ, শান্তিপুর, জিরাট প্রভৃতি অঞ্চলের গোস্বামীদের মতন। বৈষ্ণব সমাজে তাঁদের প্রতিপত্তি আজও তাঁরা অক্ষুণ্ণ রেখেছেন বলে মনে হয়। প্রায় শ্রী চৈতন্যের কাল থেকেই বাংলাদেশে তাঁদের ঐতিহ্য গড়ে উঠেছে দেখা যায়। বাঘনাপাড়ার নামের উৎপত্তি সম্বন্ধে কয়েকটি চমৎকার কিংবদন্তি শুনেছি গোস্বামীদের মুখে। একটি কিংবদন্তি হল, সাপগ্রস্ত ব্যাঘ্রপাদ মুনি ব্যাঘ্র কলেবর ধারণ করে এখানে তপস্যা করেন। কঠোর তপস্যার ফলে তিনি সাপমুক্ত হন। এই ব্যাঘ্রপাদ মুনির স্মৃতিবিজড়িত গ্রাম বলে এর নাম হল বাঘনাপাড়া। দ্বিতীয় কিংবদন্তির উৎপত্তি হল বংশী শিক্ষা গ্রন্থ থেকে। এই গ্রন্থে বলা হয়েছে যে এই অঞ্চলে আগে গভীর জঙ্গল ছিল এবং তাতে বাঘও বাস করত। রামচন্দ্র গোস্বামী ব্র্যাকেটে বাঘনাপাড়ার গোস্বামী বংশের প্রতিষ্ঠাতা ব্র্যাকেট ক্লোজড জঙ্গলের হিংস্র বাঘকেও হরিনাম দিয়ে উদ্ধার করেন বলে এই গ্রামের নাম হয়েছে বাঘনাপাড়া। দুটি কিংবদন্তি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথমটি চিরাচরিত ধারায় রচিত হয়েছে, অর্থাৎ একজন ঋষি বা মুনির স্মৃতি গ্রামের সঙ্গে জড়ানো দরকার, তা না হলে গ্রামের প্রাচীনত্বের আভিজাত্য থাকে না। গ্রামের নাম যখন বাঘনাপাড়া, তখন মুনির নাম ব্যাঘ্রপাদ বা ওই জাতীয় ব্যাঘ্র সংশ্লিষ্ট কিছু হওয়া দরকার। তাই থেকে সাপভ্রষ্ট ব্যাঘ্রপাদ মুনির তপস্যার স্থান হয়েছে বাঘনাপাড়া। বাস্তব ইতিহাসের সঙ্গে এই কিংবদন্তির বিশেষ কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। দ্বিতীয় কিংবদন্তির কল্পনাবিলাস যতই উগ্র হোক, তবু তার মধ্যে বাস্তবতার গন্ধ আছে। বাঘনাপাড়া অঞ্চল জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং সেই জঙ্গলে যে বাঘের বাস ছিল এ কথা যে অতিরঞ্জিত নয়, তা এ অঞ্চলে আজও গেলে পরিষ্কার বোঝা যায়। বাঘনাপাড়া গ্রাম প্রধানত গোস্বামীদের চেষ্টায় এখন বেশ সমৃদ্ধ গ্রামে পরিণত হলেও একসময় যে সাপৎসংকুল জঙ্গলে পরিবেষ্টিত ছিল, বিশেষ করে 300-400 বছর আগে, তাতে কোনো সন্দেহ নেই। বাঘনাপাড়া কেন, গঙ্গার পূবে ও পশ্চিমে অনেক পাড়াই তখন জঙ্গলাকীর্ণ ছিল এবং বন্য বাঘ ভাল্লুকের বাস ছিল তাতে। রামচন্দ্র গোস্বামী বনের বাঘকে হরিনাম শুনিয়ে উদ্ধার করেছিলেন। এই কিংবদন্তির একটা গভীর তাৎপর্য আছে। তার আগে রামচন্দ্র গোস্বামী ও বাঘনাপাড়ার গোস্বামীদের বংশপরিচয়ের প্রয়োজন। বংশীবদন গোস্বামী হলেন শ্রী চৈতন্যের পার্শ্বচর। তাঁর পুত্র চৈতন্য দাস, চৈতন্য দাসের পুত্র রামচন্দ্র গোস্বামী ও শচীনন্দন গোস্বামী। বংশীবদন গোস্বামী, সেখান থেকে চৈতন্য দাস, সেখান থেকে রামচন্দ্র গোস্বামী ও শচীনন্দন গোস্বামী। নিত্যানন্দের স্ত্রী জাহ্নবী দেবী রামচন্দ্র গোস্বামীকে দীক্ষা দেন এবং পালিত পুত্ররূপে গ্রহণ করেন। রামচন্দ্র গোস্বামী বা রামাই বৃন্দাবন থেকে বলদেব বিগ্রহ নিয়ে এসে বাঘনাপাড়ায় প্রতিষ্ঠা করেন শ্রী চৈতন্যের তিরোভাবের 47 বছর পরে, অর্থাৎ 1600 শতাব্দীর শেষ দিকে। এই বংশলতা থেকে বাঘনাপাড়ার প্রাচীনত্ব সম্বন্ধে আভাস পাওয়া যায়। বংশীবদন বা বংশীদাসের জীবনচরিত বংশী শিক্ষা গ্রন্থে বাঘনাপাড়ার যে ইতিহাস উল্লেখ করা হয়েছে সে সম্বন্ধে কেনেডি তার গ্রন্থে বলেছেন, In a book called Vamsi Siksha, which is largely descriptive of the life of a Brahmin friend and disciple of Chaitanya named Vamshivadan or Vamshidas, we get an illustration of the process of the sect's growth. This disciple, to whose care Chaitanya had committed his mother and sister, migrated from Navadvip after Chaitanya's death and established himself at a place called
Baghnapara. Here he set up a temple and gathered about him a considerable Vaishnava community. His sons and grandsons followed in his steps, increased their following, and thus established the line of Baghnapara Goswamins. Bracketed Kennedy, the Chaitanya movement, page 64, bracket closed. বংশীবদন গোস্বামী ছিলেন শ্রী চৈতন্যের পার্শ্বচর। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য যখন তীর্থযাত্রা করেন তখন নবদ্বীপে তাঁর মা ও স্ত্রীর দেখাশোনার ভার দিয়ে যান বংশীবদনের উপর। শোনা যায় এই সময় নাকি বংশীবদন বিষ্ণুপ্রিয়ার বিরহবেদনায় কাতর হয়ে শ্রী চৈতন্যের মূর্তি তৈরি করান। যাই হোক, শ্রী চৈতন্যের তিরোভাবের পর বংশীবদন ও অন্যান্য পার্শ্বচরদের উপর বৈষ্ণব ধর্ম প্রচারের ভার পড়ে। খড়দহে নিত্যানন্দ বসবাস করেন বলে বাঘনাপাড়ায় আসেন বংশীবদন। বাঘনাপাড়ায় এসে তিনি মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং অনেককে বৈষ্ণব ধর্মে দীক্ষা দেন। তখন থেকে বাঘনাপাড়া বৈষ্ণব ধর্ম প্রচারের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। তারপর বংশীবদনের পুত্র চৈতন্য দাস ও তাঁর পুত্র রামাইয়ের সময় বাঘনাপাড়ার প্রতিপত্তি আরও অনেক বেড়ে যায়। তাহলে বৈষ্ণব কেন্দ্র হিসাবে বাঘনাপাড়ার ইতিহাস প্রায় 400 বছরের দেখা যাচ্ছে। 16শো শতাব্দীর মাঝামাঝি কোনো সময়ে বংশীবদন বাঘনাপাড়ায় এসে বসতি স্থাপন করেন। তার বছর 40 পরে রামাই গোস্বামী নিত্যানন্দের স্ত্রী জাহ্নবী দেবীর কাছে দীক্ষিত হন এবং বৃন্দাবন থেকে বিগ্রহ এনে প্রতিষ্ঠা করেন। বাঘনাপাড়ার উৎসবের মধ্যে রামাই এর তিরোভাবের উৎসবই প্রধান। মাঘ মাসের কৃষ্ণা তৃতীয়া তিথিতে বেশ জাঁকজমক সহকারে রামাইয়ের তিরোভাব উৎসব হয়। পশ্চিম বাংলার নানা স্থান থেকে বৈষ্ণব মহান্ত বাবাজি বৈরাগী ও গোস্বামীরা উৎসব উপলক্ষে বাঘনাপাড়ায় সমবেত হন। মেলা ও ফলারের ভোজের মধ্যে উৎসব সুসম্পন্ন হয়। রামকৃষ্ণ জিউ এর দোলযাত্রা উপলক্ষেও বাঘনাপাড়ায় বহু যাত্রীর সমাগম হয়। বাঘনাপাড়ার বাঘ প্রসঙ্গে আগে বলেছি যে বাঘের একটা তাৎপর্য আছে, সাংস্কৃতিক তাৎপর্য। রামাই গোস্বামী বাঘনাপাড়ার বাঘকে হরিনাম শুনিয়ে উদ্ধার করেছিলেন। বাঘ মাত্রই যে জগাই মাধাইয়ের মতন উদ্ধার কাতর তা নয়। তাহলে বাঘ উদ্ধারের কাহিনীর তাৎপর্য কি? 400 বছর আগে বংশীবদন ও তাঁর বংশধরদের সংকীর্তন ও খোল করতালের শব্দে বাঘনাপাড়া হঠাৎ যখন মুখর হয়ে উঠেছিল, তখন চারিদিকের জঙ্গলের বাঘ তাই শুনে কী অবস্থার সৃষ্টি করেছিল তা আজ কল্পনা করা যায় না। খোল করতালের প্রচণ্ড শব্দে বাঘের পক্ষে ভয় পেয়ে পালিয়ে যাওয়াও অসম্ভব নয়। আখড়ায় অনবরত কীর্তন হতে থাকলে তা খুবই সম্ভবপর। শ্রী চৈতন্যের তীর্থযাত্রাকালেও দেখা গেছে তিনি এই রকম সংকীর্তন করে পথের অনেক বিপদের হাত থেকে মুক্তি পেয়েছেন। বাঘের প্রতিপত্তি এইভাবে নাম সংকীর্তনের ফলে বাঘনাপাড়ায় কমে যাওয়া আশ্চর্য নয়। তাছাড়া গোস্বামীদের বসবাসের পর নিশ্চয়ই লোক বসতি আরও অনেক বাড়তে থাকে। লোকের বসবাস বাড়লে বাঘের বাস এমনিতেও উঠে যায়। সুতরাং বাঘনাপাড়ায় বাঘের সঙ্গে হরিনামের সম্পর্ক প্রত্যক্ষ ও গভীর হওয়া স্বাভাবিক। কিংবদন্তির খোরাক এই ধরনের বাস্তব ইতিহাস থেকেই পাওয়া গেছে মনে হয়। বাঘের গল্পের এটা একটা দিক মাত্র। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে, যার সঙ্গে রামাইয়ের বাঘ উদ্ধারের কাহিনীর কিছু সম্পর্ক আছে বলে মনে হয়। গোস্বামীরা আসার আগে বাঘনাপাড়ায় অন্য লোকের বসতি ছিল নিশ্চয়, কারণ গোস্বামীরা যে একেবারে জঙ্গল হাসিল করে নতুন বসতি স্থাপন করেছিলেন তা মনে হয় না। তার কোনো ইঙ্গিত কোনো জায়গায় পাওয়া যায় না। কি জাতীয় লোকের বাস ছিল? বর্ধিষ্ণু গ্রাম ছিল না তখন বাঘনাপাড়া, ধর্মকেন্দ্র বা বিদ্যাকেন্দ্রও ছিল না। সুতরাং ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থাদির বাস ছিল বলে মনে হয় না। এখন অবশ্য বাঘনাপাড়া ব্রাহ্মণ প্রধান গ্রাম, তখন ছিল অব্রাহ্মণ প্রধান গ্রাম। অর্থাৎ গ্রামে
ধীবর, ব্যাঘ্রক্ষত্রিয় ইত্যাদিদের বাস বেশি ছিল। বাঘনাপাড়া গ্রামের দক্ষিণ থেকে পূবে বইত বল্লুকা নদী। এই বল্লুকা নদী ধর্মপূজার আদি পীঠস্থান বলে প্রসিদ্ধ। হরিশ্চন্দ্র রাজার কাহিনী থেকে জানা যায়, বল্লুকা নদীর তীরে ছদ্মবেশী ধর্মের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হয়। রামাই পণ্ডিতের নামে প্রসিদ্ধ শূন্য পুরাণেও দেখা যায়, বৈকুণ্ঠেতে জিয়ে ধর্ম বল্লুকাতে স্থিতি। ধর্মমঙ্গল সাহিত্যে যে সৃষ্টিতত্ত্বের উপাখ্যান আছে তাতেও দেখা যায় যে আদিদেব সর্বপ্রথম বল্লুকাকেই সৃষ্টি করলেন। ধর্মের নিন্দুক মার্কণ্ড মুনি কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবার জন্য বল্লুকা নদীর তীরেই চন্দন কাঠের ধুনা জেলে ধর্মপূজা করেছিলেন। ধর্মপূজা বিধানেও আছে শনিবার ব্রত করিল বল্লুকার তীরে। সুতরাং বল্লুকা নদীর তীর ধরে যে ধর্মপূজার প্রাচীন ইতিহাস জড়িত তাতে সন্দেহের কোনো কারণ নেই। বর্ধমান জেলার ভিতর দিয়েই বল্লুকা নদী বয়ে গেছে। এই বল্লুকার তীরেই বাঘনাপাড়া গ্রাম। বাঘনাপাড়ার অব্রাহ্মণ জাতির মধ্যে ধর্মপূজার যে রীতিমতো প্রতিপত্তি ছিল তা অনুমান করা অন্যায় নয়। ধর্মের এই পূজারীদের বৈষ্ণবরা কি চোখে দেখতেন তার স্পষ্ট প্রমাণ আছে চৈতন্য ভাগবতে। এই পাষণ্ডদের বৈষ্ণব গোস্বামীরা বাঘের চেয়েও ভয় করতেন। গোস্বামীদের সঙ্গে তাদের যে বিরোধ হয়েছে প্রথমে তাও অনুমান করা যায়। পরে রামাই গোস্বামী এই শ্রেণীর পাষণ্ডদের কাউকে কাউকে যদি বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়ে থাকেন তাহলে তারই প্রতীকোপাখ্যান হিসাবে বাঘকে হরিনাম শুনিয়ে উদ্ধার করার কাহিনীর উৎপত্তি হওয়া অস্বাভাবিক নয়। বল্লুকার তীরে বাঘনাপাড়ার ধর্মপূজার ঐতিহ্য আজও বিখ্যাত গোপেশ্বর শিবের গাজন ও পূজার মধ্যে বেঁচে রয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য সহজে মরে না, রূপান্তরিত হয়। গোপেশ্বর শিব গোস্বামী বাড়ির প্রাঙ্গণেই আজ বিরাজিত। চৈত্র সংক্রান্তির উৎসবের সময় খুব ধুমধাম হয়। আগে পিঠবান হতো, এখনও কপালবান হয়। কালী পূজা, দুর্গাপূজাও হয়, তবে কোনো পূজাতেই পশু বলি হয় না। এইভাবে পাষণ্ডদের পূজাকে বৈষ্ণব রূপ দেওয়া হয়েছে। বাঘনাপাড়ার বাঘের জনশ্রুতির মূল হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে। এই পাষণ্ডদের ধর্মপূজা ও শক্তি পূজার বৈষ্ণব রূপান্তরের মধ্যে। আজও গোস্বামীরা ঠাকুরের পূজার সময় বাঘ বাঘিনীর নামে ভোগ দিয়ে থাকেন। কানাই বলাইয়ের সঙ্গে আজও বাঘনাপাড়ায় গোপেশ্বর শিবের গাজনোৎসব হয় সমারোহে। বল্লুকা তীরস্থ পাষণ্ড সংস্কৃতির এই রূপান্তর হয়েছে বাঘনাপাড়ায় গোস্বামীদের জন্য।